আমি একজন আর্মি মেজর হয়ে কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করব, তাও আবার বাল্যবিবাহ। নো ওয়ে। মম, তুমি কিছুতেই তোমার প্রিয় ছাত্রীকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। আমি এটা কোনোভাবেই মেনে নেব না। চিৎকার করে কথাগুলো বলতে বলতে পুরো বাড়ি মাথায় তুলেছে আহিয়ান। সামনেই দাঁড়িয়ে আছে আহিয়ানের মা, মিসেস মাশরিফা আঞ্জুম। তিনি ছেলের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলের এরকম ব্যবহারে তিনি অসন্তুষ্ট চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। মাশরিফা নিজের কালো ফ্রমের চিকন চশমাটা ঠিক করতে করতে তাকালো ছেলের দিকে। আহিয়ান সিঁড়ির সামনে রাখা ফুলদানিটায় জোরে লাথি মারতেই সেটা গুঁড়িয়ে পড়ল সাদা ফ্লোরের ওপর। সেই শব্দে অদূরে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটা ভয়ে কেঁপে উঠল। রোদেলা ভয়ে থতমত খেয়ে আরো দরজার আড়ালে চলে গেল। মেয়েটাকে আবছাভাবে সরে যেতে দেখে আহিয়ান দাঁতে দাঁত চেপে কটমটিয়ে তাকালো সেদিকে। আহিয়ানের সব রাগের কারণ এই মেয়েটাই। রোদেলার সাথে মাশরিফা নিজের একমাত্র ছেলে বিয়ে দিতে চাইছে। মাশরিফা রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাম। রোদেলা তার স্কুলে একজন শিক্ষার্থী। রোদেলার পুরো নাম রুবাইদা জামান রোদেলা। নিজের শখের ফুলদানিটাকে এভাবে গুঁড়িয়ে যেতে দেখে মাশরিফা এবার মারাত্মক রেগে গেলেন। মাশরিফা নিজের মুখটা গম্ভীর করে নিজের ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। ছেলেকে ভালো করে পরখ করে নিয়ে তিনি মুখ খুললেন। এই মেয়েটাকে যদি বিয়ে না করো তবে মনে রেখো, নিজের মাকে আর চোখের সামনে দেখার সুযোগ পাবে না। আমি খুব বড় মুখ করে মেয়েটার দায়িত্ব নিয়েছি। এখন তুমি যদি ওকে বিয়ে না করো তবে মেয়েটাকে ভালো রাখতে আমি এখনই মেয়েটাকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যাব এই বাড়ি থেকে। মাসিবের মাথায় আহিয়ান আর তার বাবা হতবাক হয়ে এক অপরের দিকে তাকালেন। আহিয়ানের মাথায় রাগ যেন তরতর করে বেড়ে যাচ্ছে। অতিরিক্ত রাগে আহিয়ানের শিরা উপশিরা ফুলে কেঁপে উঠেছে। নিজের মায়ের মুখে অন্যের মেয়ের জন্য এত দরদ সহ্য হলো না তার। আহিয়ান তার মায়ের দিকে না তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে মুখ খুলল। ওহ, এখন তাহলে এই মেয়েটা তোমার কাছে আমাদের 3 ভাই বোন আর ড্যাডের থেকেও আপন হয়ে গিয়েছে। তুমি তোমার একটা সামান্য স্টুডেন্টের জন্য নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে চাইছো মম। হাউ শ্রেষ্ঠ। মাশরিফা এবার রোদেলার ঘরের দিকে যেতে বললেন। হ্যাঁ চাইছি, এবং আমার কথা তোমরা না শুনলে আমি চলেও যাব। আহিয়ানের বাবা জাবির আহমেদ চুপচাপ নিজের স্ত্রী আর ছেলের বিগণতা শুনছিলেন। এই পর্যায়ে নিজের স্ত্রীকে রণমূর্তি ধারণ করতে দেখে ভড়কে গেলেন তিনি। মাসিরা কখনই এত রাগ দেখায় না পরিবারের কারোর সাথে, তবে আজ যেন সব কিছুর ব্যতিক্রম ঘটেছে। মাশরিফের আচরণে তিনি রীতিমতো চিন্তায় পড়ে যাচ্ছে। জাবের সাহেব নিজের প্রিয়তমা স্ত্রীকে বুঝিয়ে বলার জন্য পিছু থেকে ডেকেও সাড়া পেলেন না। মাশরিফা ঠক ঠক করে দ্রুত পায়ে হেঁটে রোদেলার ঘরটায় চলে গেল। তারপর দরজাটা বন্ধ করার আগে মাশরিফার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই দরজা তখনই খুলবে যখন আহিয়ান রোদেলাকে বিয়ে করতে রাজি হবে। তবে সময় আজকের দিন বরাদ্দ। আর যদি সময় পেরিয়ে যায় তখন আমি নিজ থেকে এই দরজা খুলে দেব। আর যদি নিজ থেকে দরজা খুলি তবে বেশ অপ্রত্যাশিত কিছু ঘটে যাবে। অর্থাৎ আমি রোদেলাকে নিয়ে এখান থেকে চলে যাব। এরপরে ঠাস করে দরজাটা লেগে গেল। আহিয়ান আর তার বাবা যেন জমে গেল মিসেস মাশরিফার কথায়।
আহিয়ান তার বাবার চোখাচোখি হলো। আহিয়ান কিছু না বলে গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। জাবির ছেলের দিকে তাকিয়ে থাকার পর বন্ধ রুমটার দিকে তাকালো, যেখানে তার স্ত্রী দরজা লাগিয়ে বসে আছে। জাবির পরিস্থিতি বেগতিক দেখে মাথা চুলকালেন। কি করবে না করবেন ভেবে না পেয়ে জাবির তার বড় দুই কন্যাকে ফোন করলেন। আহিয়ানরা 3 ভাই বোন, 2 বোন আর আহিয়ান। 2 বোন এর দুজনই আহিয়ানের বড়। দুজনেরই বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গিয়েছে। আহিয়ানের বড় বোনের নাম অনবেশা আহমেদ, ছোট বোনের নাম অবন্তী আহমেদ। তাদের ফোন কলে সব জানালেন মিস্টার জাবির আহমেদ। মেয়েরা সব শোনার পর জানালেন তারা এখনই আছে রাজশাহীতে। বাবা মারা গিয়েছে 1 মাসও হয়নি। এর মধ্যে রোদেলার সৎ মা রোদেলাকে 40 বছরের বড় 3 বাচ্চার বাবার সাথে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন। রোদেলা এবার এসএসসি পরীক্ষার্থী। 2 মাস পরই তার বোর্ড এক্সাম। মেয়েটার বয়স কম, সবে 17তে পা দিয়েছে। এরই মধ্যেই তার সৎ মা টাকার লোভে পড়ে রোদেলাকে এখন এক খারাপ লোকের হাতে তুলে দিতে নিচ্ছিল। রোদেলা যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, লোকটা নাকি নারী পাচারের সাথেও যুক্ত। রোদেলা খুব ভালো আর মেধাবী স্টুডেন্ট হওয়ার কারণে পুরো কলেজে পরিচিত মুখ সে। মাশরিফা আঞ্জুম রোদেলাকে বিশেষ স্নেহ করতেন। মেয়েটার মায়াবী মুখটা তাকে খুব টানতো। তিনি সবসময় স্কুলে রোদেলার খোঁজ খবর রাখতেন। একদিন হুট করেই মাশরিফা জানতে পারলেন রোদেলার বাবা মারা গিয়েছেন। তিনি বেশ শোকাহত হয়েছিলেন এই ব্যাপারে। রোদেলাকে সেদিন একটু সান্ত্বনা দেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন রোদেলাদের বাড়ি, যেখানে যাওয়ার পর রোদেলার বাবা মৃত আসাদুজ্জামানকে দেখে মাশরিফার পুরো দুনিয়া ঘুরে গিয়েছিল যেন। তার মনে হচ্ছিল কেউ পায়ের নিচ থেকে জমিনটুকু কেড়ে নিয়ে তাকে অতল গহ্বরে তলিয়ে দিতে চাইছে। মাশরিফা আসাদুজ্জামান এর লাশ দেখে মুখে আঁচল চেপে চুপচাপ চলে এসেছিল সে। রোদেলার সাথে প্রথমে একবার দেখা করলেও রোদেলার বাবার লাশ দেখার পর মাশরিফা আর দাঁড়ায়নি। সেদিন মেয়েটাকে বুকে নিয়ে একটু সান্ত্বনাও দিয়ে আসা হয়নি তার। রোদেলার বাবা মারা যাওয়ার অনেক দিন পর রোদেলা স্কুলে এসেছিল। সেদিন মিসেস মাশরিফা আঞ্জুমান ক্লাস পরিদর্শনে যেতে রোদার জীর্ণ শীর্ণ ক্লান্তিতে ডুবে থাকা মুখটা দেখে আতঙ্কে উঠেছিলেন। 15 দিনে মেয়েটার শরীরে অর্ধেক মাংস কমে গিয়েছে যেন। মাশরিফা আঞ্জুমান বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করেও সেদিন এসব অপেক্ষা করতে পারেননি। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মাশরিফা এগিয়ে গিয়েছিলেন রোদেলার কাছে। রোদের কাছে এসে দাঁড়াতেই রোদেলার গায়ের কালশিটে দাগগুলো তার চোখে বিঁধল। তিনি তার নিজেকে ধরে রাখতে পারেননি। কৌতূহলবশত রোদেলাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার শরীরে কিসের দাগ আম্মু? রোদেলা প্রশ্নটা শুনে জীর্ণ শীর্ণ চোয়াল চেপে হাসার চেষ্টা করল। কোমল কণ্ঠে মাশরিফার দিকে তাকিয়ে বলেছিল, মা মা মারা যাওয়ার পর বাবা আমার দেখাশোনার জন্য একটা নতুন মা আনলো। তারপর একদিন বাবাও বিদায় নিল। এখন আমি আমার গায়ে ভাগ্য নির্মম পরিহাসের সাক্ষী নিয়ে ঘুরছি ম্যাম। রোদেলার কথাগুলো সেদিন এত করুণ লেগেছিল যে ক্লাসে উপস্থিত সবার চোখ দিয়ে সেদিন অশ্রু গড়িয়েছিল। যারা রোদেলাকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করত, তারাও সেদিন রোদেলার দুঃখে পড়েছিল। মাশরিফা সেদিন আড়ালে গিয়ে কয়েকবার যে চোখের জল মুছেছে তা বলে শেষ করা যাবে। তারপর হুট করেই আবার
রোদেলার স্কুলে আসা বন্ধ হয়ে যায়। এভাবে কেটে গিয়েছিল প্রায় 10 দিন। একদিন রোদার বান্ধবী হাঁপাতে হাঁপাতে দৌড়ে পৌঁছায় প্রিন্সিপাল ম্যামের কক্ষে। মেয়েটা অনুমতি চেয়ে দৌড়ে ভিতরে ঢুকে তারপর মা শরীফাকে জানিয়েছে রোদেলার সৎ মা রোদেলাকে 40 বছরে এক বুড়োর সাথে বিয়ে দিচ্ছে, তাও আবার লোকটা নাকি নারী পাচার এর সাথে যুক্ত। মা শরীফা আঞ্জুমান কথাটা শুনে চুপ করে বসে থাকতে পারেনি। ছুটি গিয়েছিল পুলিশ আর স্কুল কমিটির সভাপতি সাহেবকে নিয়ে। রোদেলা তখন বিয়ে আসরে বসে চিৎকার করে কেঁদে কেঁদে বলছিল, মা, মা, আমার এই সর্বনাশটা করো না তুমি। আমি যদি তোমার বোঝা হয়ে থাকি তবে আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। তবুও এই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে আমার এত বড় সর্বনাশ করো না মা। কিন্তু রোদেলার সৎ মা তাহমিনা বেগম নিজের লোভ চরিত্রত্যাগ করতে মেয়েটাকে বিলিয়ে দিতে চাইছিল। রোদেলার ছোট সৎ ভাই বোন দুটো রোদেলার জন্য কেঁদে ভাসছিল, কিন্তু মায়ের ধমকে আর ভয়ে বোনের কাছে ঘেঁষতে পারছিল না তারা। মা শরীফা পুলিশ আর লোকদের নিয়ে সেখানে পৌঁছালো। আসলাম নামের পাচারকারী মেয়েদের দালালটা ভেগে গিয়েছিল। রোদেলাকে বিয়ে করার শর্তে তাহমিনাকে 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল আসলামের। নিজের এত বড় ক্ষতি হতে দেখে তাহমিনা সেদিন ডাইনির মতো রোদেলাকে ধরে সবার সামনে মারতে গিয়েছিল। রোদেলাকে সেদিন নিজের বুকের ভিতর লুকিয়ে রেখেছিল। পুলিশরা আর স্কুল কমিটির সভাপতিরা তাহমিনাকে ভয়ভীতি দেখিয়ে রুমে দিয়েছিল। বিয়ে ভাঙার পর রোদেলার থাকা খাওয়ার দায়িত্ব নিতে নাছক করে দেয় তাহমিনা। মা শরীফা কোনো উপায় না পেয়ে বলেছিল সে রোদেলার দায়িত্ব নেবে। আজীবন রোদেলাকে নিজের মেয়ে বানিয়ে রাখবে সে। কিন্তু তাতে বাদ সাধে সমাজের লোকেরা। সবাই বলল, আপনার ঘরে জোয়ান ছেলে আছে। ছেলেটা যদিও ভদ্র, শুনেছি আর্মিতে আছে। আপনাকে সাথে থাকে না, আপনাদের সাথে থাকে কম। তবুও তো এক সময় নিজের বাড়িতে ফিরবেই নাকি। এরপর এরকম জোয়ান মেয়ে ছেলেকে এক ছাদের নিচে তো আর ভাই বোনের দোহাই দিয়ে রাখা যায় না নাকি। সমাজে খারাপ বলবে, তখন দেখা যাবে মেয়েটার ভালো করতে করতে যেতে যে আরো খারাপ হবে আপা। মাশরিফের কাছে কথাটা প্রথমে উদ্ভট লাগলেও 5 দিক বিবেচনা করে তিনি বুঝেছিলেন এরা ভুল বুঝছে না। কিন্তু তাই বলে মেয়েটাকে তো আর একা ছেড়ে দিতে পারবে না সে। তাই তিনি সবার সামনে জোর গলায় বলে এসেছেন, যেভাবে এই মেয়েকে আমি আমার ঘরে রাখলে সমাজ আঙ্গুল তুলবে না। আমি সেইভাবেই ব্যবস্থা করব। আমি ওকে আমার একমাত্র ছেলের সাথে দিয়ে দেব। রোদেলা তার ম্যামের আড়ালে দাঁড়িয়েছিল। মাশরিফার কথা শুনে সে চমকে তাকিয়েছিল তার ম্যামের দিকে। তার ছোট মাথায় ঢুকছিল না ম্যাম তার জন্য এত কিছু কেন করেছে। মাশরিফা রোদেলাকে নিয়ে বাসায় ফিরবেই ছেলেকে রাজশাহীর সেনানিবাস থেকে জুরু তলব করে আনিয়েছে বাড়িতে। মাশরিফা তার স্বামী জাবির আহমেদকে জানালে প্রথমে অবশ্য অমত করেছিলেন তিনি। পরে বউয়ের মন ভাঙাতে পারবেন না বলে ছেলের উপরেই ছেড়ে দিয়েছেন সবটা। আহিয়ান বাসায় ফিরেই মায়ের মুখ থেকে বিয়ের কথা শুনে রাগে ভাঙচুর আর চিৎকার করে বাড়ির মাথায় তুলেছিল। মাশরিফা রোদেলাকে দেওয়া ছোট রুমটা রোদেলার খাটের উপর বসে আগের ঘটনাগুলো নিয়ে ভাবছিলেন। এতক্ষণ রোদেলা মাশরিফার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ যাবৎ মাশরিফা মেয়েটাকে ডাক দিলে
এবার নিজের কাছে। রোদেলা মাশরিফার সামনে আসতেই তিনি রোদেলাকে ধমক দিয়ে বলল, এভাবে অল্পতেই ভয় পেলে চলবে মেয়ে? আমার ছেলে এইটুকু গর্জনেই ভয় পেয়ে গেলে ওর সাথে সংসার করবে কি করে? শক্ত হও, বুঝেছ? ও যদি সিংহ হয় তবে তুমিও সিংহী হয়ে দেখিয়ে দিবে, বুঝেছ? রোদেলা আসলে এখনো ঘরের মাঝে আছে। ওই রাগী গম্ভীর পুরুষটার দৃষ্টি এখনো তার মনে আছে। লোকটার দৃষ্টি তাকে এখনো ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আর তার ম্যাম কিনা বলছে লোকটাকে সিংহী হয়ে দেখিয়ে দিতে। রোদেলা মনের কথাগুলো মনে চেপেই আমতা আমতা করে বলল, ম্যাম, আমার মনে হয় উনি খুব রাগী। আমাকে দেখলে তার রাগ আরো বেড়ে যায়। আমাদের বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? আমি না হয় হোস্টেলে চলে যাই। মাশরিফা এবার চোখ ছোট করে করে তাকালো রোদেলার দিকে। রোদেলা লজ্জা মেয়ে মাথা নুইয়ে নিল। মাশরিফা আলতো চোখে রোদেলাকে দেখে নিয়ে বলল, পাকা পাকা কথা বলতে হবে না। আমি যা বলেছি ভেবেই বলেছি। এখন বাকিটা আল্লাহ ভালো জানেন। মাশরিফা মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রোদেলা অপলক চোখে তার ম্যামের সুন্দর মুখশ্রীটায় তাকিয়ে রইল। এই মুখটায় কেন যেন সে অনেক মায়া খুঁজে পায়। জাবির আহমেদ সরকারি মহিলা কলেজে রাজশাহীর প্রিন্সিপালের দায়িত্ব আছেন। মাসিফা রোদেশিকে নিয়ে বাসায় ফেরার পর তাকে ফোন করে বাড়িতে এনেছিল। কাজের মেয়ে লতিফা চা করে নিয়ে গিয়েছে জাবির সাহেবকে। জাবির লিভিং রুমে বসে আপাতত চা খাচ্ছে। দুই মা ছেলে দুই রুমে ঢুকে দরজা লাগিয়ে বসে আছে। এদের রাগ কখন পড়ে কে জানে। তার উপর তার গুণধর ছেলে বিয়ে করবে কিনা এটা সন্দেহ আছে। জাবির চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন, তখনই দেখলেন আহিয়ান বড় সুটকেস নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। আহিয়ান সুটকেস হাতে লিভিং রুমের দিকে আসতেই জাবির সাহেব এবার গম্ভীর গলায় মুখ খুললেন, কোথায় কোথায় যাওয়া হচ্ছে? তুমি শোনোনি তোমার মম কি বলেছে? তুমি যদি চলে যাও তবে ভাবতে পারছো তো সে কি কাণ্ড ঘটাবে। আইয়ান তার বাবার কথায় থেমে গেল। হাতে সুটকেসটা দাঁড় করিয়ে রেখে বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ ড্যাড, এবার তুমি শুরু করে দিও না। জানো কত ঝামেলার মধ্যে থাকি আমি। তার উপর বাড়িতে ডেকে এনে অচেনা অজানা এক মেয়েকে মম বলছে বিয়ে করে নিতে। তার উপর মেয়ের বয়স এখনো 18 হয়নি। বাল্যবিবাহ করে নিলে আমার ক্যারিয়ারে কতটা ইম্প্যাক্ট ফেলবে এই বিষয়টা তোমরা কেউ ভাবছো না কেন? নাকি পরের মেয়ের জন্য আমার চেয়েও বেশি মায়া জন্মেছে? তাছাড়া এতই যখন মায়া, ওই মেয়েকে আশ্রিতা হিসেবে বাড়িতে রেখে দিলেই হয়। আমাকে এসবে না জড়ালেই ভালো হয়। এখন আসি, বাড়িতে কবে ফিরি বলতে পারছি না। আহিয়ান তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে দ্রুত বেরিয়ে গেল। আহিয়ান চলে যাবার খবর শুনে মাশরিফার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। আহিয়ানকে তার মায়ের অসুস্থতার খবর শুনে মাঝপথ থেকেই বাড়িতে ফিরে আসতে হলো। আহিয়ান তার মায়ের পাশে বসে আছে, মায়ের একা হাত ধরে। রোদেলা মাথায় ঘোমটা টেনে কাঁপা কাঁপা হাতে মাশরিফার মাথায় পানি ঢেলে দিচ্ছে। মাশরিফাকে এভাবে পড়ে থাকতে দেখে আহিয়ানের খুব খারাপ লাগছে। এই প্রথম এই প্রথম সে তার মায়ের অবাধ্য হয়েছিল, যার ফল তার চোখের সামনে। আহিয়ান তার মায়ের হাতটা টেনে তাতে অষ্ট ছুঁয়ে মুখ খুলল। পরের মেয়ের জন্য এত দরদ তোমার? এই মেয়েটাকে বিয়ে করবে না বলেছিলে বলে তুমি
প্রেশার বাড়িয়ে ফেলেছ, অথচ তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে এটা একবার চিন্তা করলে না? মম। ছেলের কথায় মৃদুস্বরে মুখ খুললেন মাশরিফা। মায়েরা সব সন্তানদের জন্যই চিন্তা করে বাবা। এই মেয়েটার তো দুনিয়ায় কেউ নেই। তুই ওকে বিয়ে করে আমার ঘরে রেখে দে বাবা। আমি তোর কাছে আর কিছু চাই না। আহিয়ান আর মায়ের কথা অবিশ্বাস দৃষ্টিতে অথচ করুণ ভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল তার মায়ের দিকে। তারপর আহিয়ান দৃষ্টি ঘুরিয়ে রোদেলার দিকে তাকাতেই দুইজনের চোখোচোখি হলো। আহিয়ানের গম্ভীর চোখের চাহনিতে রোদেলা নিজেকে মুহূর্তেই গুটিয়ে নিল। আহিয়ান তির্যক দৃষ্টিতে সেটা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। আহিয়ান নিজের হাতটা মুঠো করে ধরে ঠাস করে উঠে দাঁড়ালো। তারপর রুম থেকে বেরিয়ে যেতে বলল, তোমার কথাই মেনে নিলাম মম। আমার হাতে সময় খুব কম, তাই যা করার দ্রুত ব্যবস্থা কর। আহিয়ান বেরিয়ে গেল, তার পিছনে রেখে গেল ৩ জোড়া অবিশ্বাস্য চোখের দৃষ্টি। জাবির মাত্র রুমে ফিরেছিলেন স্ত্রীর জন্য ওষুধ নিয়ে। রুমের দরজা পেরিয়ে ভিতরে আসতেই তিনিও ছেলের কথাগুলো শুনতে পেয়েছিলেন। মাসিমা নিজের মাথা চেপে ধরে মুহূর্তেই উঠে পড়লেন। এটা দেখে আরও বিস্মিত হলো রোদেলা আর জাবির। জাবির অবিশ্বাস্য দৃষ্টিতে মাশরিফার দিকে তাকিয়ে বলল, নাটক তো ভালোই পারো, তবে তবে সিনেমা করছো না কেন? মাশরিফা স্বামীর কথায় স্বামীর স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙানি দিল। বউয়ের চোখ রাঙানি দেখে জাবির হেসে লুটিপুটি খেল। রোদেলা লজ্জা পেয়ে আমতা আমতা করে দ্রুত কেটে পড়ল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। রোদেলা দৌড়ে নিচে চলে যাচ্ছিল, তখনই কারো শক্ত বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। রোদেলা তার সামনে থাকা লোকটার কলার চেপে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে কোনো মতো। তারপর কলারের মালিকের দিকে তাকাতেই রোদেলা ভয়ে জমে গেল। আহিয়ান কটমটে দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্তকর হয়েছে রোদেলার এসব কর্মকাণ্ডে। রোদেলা দ্রুত আহিয়ানের কলার থেকে নিজের চিকন লম্বা আঙ্গুলগুলো সরিয়ে নিল। রোদেলা ছিটকে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর সিঁড়ির দিকে তাকিয়ে মিনমিনে সুরে বলল, সরি, আসলে আসলে আর বলতে পারল না। তার আগেই ওপর পক্ষ থেকে পুরুষালী গম্ভীর গলায় একটা শব্দ ভেসে এলো, রিডিকিউলাস। কথাটা বলেই আহিয়ান রোদেলাকে পাশ কাটিয়ে উপরে চলে গেল, তবে রেখে গেল এক করুণ মুখে দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে, যে নিজের ভুল খুঁজতে ব্যস্ত নিজের মাঝেই। আহিয়ানের পুরো নাম আহিয়ান আহমেদ অব্রু। আহিয়ান আহমেদ অব্রু এই পুরো নামের অর্থ দাঁড়ায় আল্লাহর দান, অত্যন্ত প্রশংসনীয় এবং নির্মল বা আকাশের মতো পবিত্র। আহিয়ান তার নামের মতোই প্রশংসনীয় ব্যক্তিত্বের অধিকারী। আহিয়ান ৩২ বছর বয়সী, বলিষ্ঠ সুঠাম দেহের অধিকারী একজন আর্মির মেজর। নিয়মিত শারীরিক প্রশিক্ষণের কারণে তার শরীর অনেক শক্তপোক্ত ও ফিট। উচ্চতায় সে ৬ ফুট। তার হাঁটাচলা সর্বদা একটা দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখা যায়। সর্বদা তার চেহারায় গম্ভীর ভাব, চোখের সতর্কতায় মিশ্রিত চাহনি লেপ্টে থাকে। আহিয়ানকে ফরমালে যতটা সুন্দর লাগে, তার চাইতেও ইউনিফর্মে আরও স্মার্ট ও শৃঙ্খলাবদ্ধ লাগে। আহিয়ানের গায়ের রংটা অলিভ কালার। অলিভ কালার গায়ের রং বলতে সাধারণ বোঝায় হালকা বাদামি বা গমের রঙের সাথে একটা সবুজাভ আন্ডারটোন মিশ্রিত ত্বক। একটা একদম ফর্সা না, আবার খুব কালোও না, মাঝারি ধরনের।
সূর্যের আলোতে আসলে আহিয়ানের ত্বকে উষ্ণতা ছড়িয়ে পড়ে, কখনো কখনো খেলা করে সোনালি আভা। এই ধরনের ত্বকে অনেক রঙের পোশাকের সাথে ভালো মানিয়ে যায়। আহিয়ানের চুলগুলো আর্মি কাট করে ছোট রাখা তার চলাফেরায় জানান দেয় সে যেন পুরুষ দস্তর এক গম্ভীর হ্যান্ডসাম আর্মি ম্যান। আহিয়ান 20 বছর বয়সে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দিয়েছিল। এরপর কয়েক ধাপ পদোন্নতি পেয়ে 30 বছর বয়সে এসে সে মেজর হয়েছে। মেজর হিসেবে সে দায়িত্ব পালন করেছে প্রায় 3 বছর হতে চলল। এত বছর আর্মিতে নিষ্ঠার সাথে কাজ করতে করতে সে নিজেকে আর্মির রুলস আর রেগুলেশনে পুরোপুরি বেঁধে ফেলেছে সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো ধরণীতে। মাগরিবের নামাজের পর কাজী সাহেবকে সঙ্গে করে নিয়ে ফিরলেন আহিয়ানের বাবা। পাড়ার কিছু গণ্যমান্য লোক আর স্কুল কমিটির সভাপতি এসেছে বিয়ের সাক্ষী হয়ে। মাশরিফা নিজের বিয়ের লালটুকু শাড়িটা পরিয়ে দিয়েছে রোদেলাকে। কোনো সাজগোজ ছাড়াই মেয়েটাকে দেখতে ছোট লালপরি লাগছে। মাশরিফা রোদেলাকে দেখে মাশাআল্লাহ বলে নজর কেটে দিলেন। বাইরে পুরুষরা থানায় মাশরিফা রোদেলাকে সাজিয়ে রোদেলাকে নিয়ে রুমী বসে রইলেন। এখানেই কাজী সাহেব এসে বিয়ে পড়াবেন। আহিয়ানকে তার বাবা কয়েকবার ডাক দেওয়ার পর গাছাড়া ভাবে নিচে নেমে এলো লিভিং রুমে। পরনে তার দুপুরের পরে থাকা পোশাকগুলোই। আহিয়ান এসেই একটা সোফায় গা এলিয়ে বসে পড়ল। তাকে দেখেই বোঝা যাচ্ছে বিয়ে নামক বিষয়টায় তার বিন্দু পরিমাণ আগ্রহ নেই। অবশেষে সকল জল্পনা কল্পনার পর বিয়ে নামক পবিত্র বন্ধনে বাধা পড়ল আহিয়ান আর রোদেলার। সবাই আলহামদুলিল্লাহ বলে দোয়া ধরলেন। দোয়া পড়া শেষ হতেই আহিয়ান দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। আর্মির সেনা নিবাস থেকে তার কল এসেছে, তাকে আজকেই ফিরে যেতে হবে সেখানে। ভেতরে আলো এখন ঠিকমতো ফোটেনি। চারপাশটা এক ধরনের ধূসর নীরবতায় ছেয়ে আছে, যেন সবকিছু এক বিধ্বস্ততার অপেক্ষায় অপেক্ষমাণ স্থান। রাজশাহীর গোমদাগাড়ী উপজেলা পাকড়ি ইউনিয়ন এলাকায় পদ্মা নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি চরাঞ্চল, যার নাম চর পাকড়ি। এটি মূলত নদীর ধারের চর বা নিম্নভূমি এলাকা, যেখানে মৌসুমী চর তৈরি হয়েছে। এখানে অদূরে কিছু গ্রাম ঘেঁষা বসতি চোখে পড়ছে। রাজশাহী শহর থেকে এখানে দূরত্ব আনুমানিক প্রায় 40 থেকে 50 কিলোমিটার হবে। কিছুক্ষণ আগেই পদ্মা নদীর পাড় ঘেঁষে চরপাকড়ি চরাঞ্চলের দিকে একটি মালবাহী ট্রলার এসে থেমেছে। ট্রলারে করে সীমান্তবর্তী এলাকা দিয়ে বস্তার বস্তা ভারত থেকে অবৈধ মালামাল বাংলাদেশের সীমানায় ঢুকেছে। ট্রলারে করে আনা বস্তাগুলোর ভেতরে আছে অবৈধ মাদক দ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য এবং হাজার ভরি চোরাই স্বর্ণ। 15-20 জন লোক তাড়াতাড়ি ট্রলার থেকে মাল নামিয়ে ট্রাকে তুলছে। হঠাৎ কাছে কোথাও শব্দ হতেই রবি নামের লোকটা থেমে গেল। রবি চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে তার কাছে ঝোলানো ব্যাগটা একটু শক্ত করে চেপে ধরল। পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডা গোছের একটা লোক, নাম তালেব আলী, সে কিছু গলায় বলল, সতর্ক থাক, সামনে হারামি দলেরা থাকতে পারে। তালেবের কথায় রবি ভয়ে ঢোক গিলে চারপাশে সতর্ক দৃষ্টিতে আবার চোখ বুলিয়ে নিল। তারপর রবি আবার মাথা নাড়িয়ে কাঁধে ঝোলানো ব্যাগগুলোকে টেনে নিয়ে যেতে লাগলো একটা ট্রাকের দিকে। রবিকে অনুসরণ করে একইভাবে আরও 15-20 জন লোক
ট্রলার থেকে বস্তাগুলো কাঁধে করে নামিয়ে ট্রাকে তুলছে। সবার হাতেই একটা করে বন্দুক আছে। তাদের পিছনে পদ্মা নদীর পার ঘেঁষে মালবাহী ট্রলারটা এখনো দাঁড়িয়ে আছে। নিজের বিয়ে পড়ানো শেষ হতেই মেজর আহিয়ান অব্রু জরুরি ফোন কল পেয়ে বাসা থেকে রাজশাহী শ্রেণীনিবাসে চলে গিয়েছিল। তারপর তার ক্যাম্প স্পেশাল ফ্রম নিয়ে সে চরপাকড়ি চরাঞ্চলে পৌঁছেছে। মেজর আহিয়ান অব্রু তার দল প্ল্যান টু এ কে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। কারো মুখে তেমন কথা নেই, শুধু চোখে তীক্ষ্ণ মনোযোগ। মাঝে মধ্যে তারা থেমে চারপাশ দেখছে। আবার মেজর আহিয়ান অভ্রুর দেওয়া সংকেত পেয়ে এগোচ্ছে। হঠাৎ করে দূরের দিকে দ্রুত কিছু আওয়াজ শোনা গেল। মেজর আহিয়ান অব্রু সবাইকে দ্রুত নিচু হয়ে অবস্থান নিতে ইশারা করলো। বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর আহিয়ানের দেওয়া নির্দেশ এলো, আবার অগ্রসর হতে হবে সবাইকে। পদ্মার চর পাকড়ির বাতাসে এখন এক অদ্ভুত ভারী চাপ অনুভূতি ছড়িয়ে আছে। দূরের সূর্যটা ধীরে ধীরে উদয় হতে শুরু করেছে কেবল, কিন্তু তার আলো যেন আজ স্বাভাবিক উষ্ণতা ছড়াতে পারছে না। মেজর আহিয়ান অব্রু হাতের ইশারায় তার দলকে দুই ভাগে ভাগ করলো। এক দলকে ডান দিকের ঝোপঝাড়ের আড়ালে এগোতে নির্দেশ দিল, অন্য দলকে বাঁ দিক ঘেঁষে সামনের দিকে এগোতে বলল। প্রতিটি পদক্ষেপ হিসেবে করে ফেলেছে তারা। ক্যাপ্টেন জাহিদ জান পাশে পাশে নজর বুলিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, স্যার, স্যার, সামনে ট্রাকটা দেখা যাচ্ছে। মেজর আহিয়ান অব্রুর চোখ সংকুচিত করে দূরের দিকে তাকালো। তার চোখ এদের দিকে আগেই পড়েছিল। আহিয়ান সতর্ক দৃষ্টিতে নদীর পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ট্রাক আর তার আশপাশে ব্যস্ত গুন্ডাগোছের লোকদের দিকে নিল। আহিয়ান তার দল প্ল্যান টু এ এর মাত্র 7 জন সদস্যকে নিয়ে এসেছে এই অপারেশনে। তাই একটু সতর্ক হয়ে আহিয়ান সব দেখে নিল। তালেব আলীর নেতৃত্বে থাকা গুন্ডা দলটি শেষ বস্তাগুলো ট্রাকে তুলতে ব্যস্ত। তারা তাড়াহুড়ো করছে। তালেব নিচু গলায় বলল, দ্রুত কর, বেশি সময় নেই। কেউ টের পেলে সব শেষ। রবি ঘাম মুছতে মুছতে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে একটু বেশি। সে ভয়ে বারবার চারপাশে তাকাচ্ছে। হঠাৎই একটা পাখির ডাকের মতো সংকেত ভেসে এলো বাতাসে। মেজর আহিয়ান অব্রুর সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিলেন, হাতে ইশারা করলেন সবাইকে নিজেদের বিশেষ সাইনে। পরের মুহূর্তে চারদিক থেকে নীরবতা ভেঙে দ্রুত অগ্রসর হতে শুরু করলো আহিয়ানের নেতৃত্বে থাকা প্ল্যাটুন এ দলটি। তাদের চলাফেরার গতিতে ঝোপঝাড় নড়ে উঠতে লাগলো। পদ্মার চর তাদের পদধ্বনিতে যেন হঠাৎ জেগে উঠতে শুরু করলো। তালেব প্রথমে কিছু বুঝে ওঠার আগেই আহিয়ানের দল তাকে ঘিরে ফেলল। চারপাশে তাকিয়ে চোখ বোলাতেই তালেবের চোখে আতঙ্ক ফুটে উঠল। সে আতঙ্কিত গলায় চেঁচিয়ে বলল, পান্দির ছেলেরা এসে পড়েছে রে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাদের। ট্র্যাকের আশেপাশের জায়গা ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তালেবের দলের কিছু লোক দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পথ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। রবি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সম্ভব সুলভ সে একটু বেশি ভীতু। তার চোখে ভয় আর অসহায়ত্ব একসাথে জমে আছে। মেজর আহিয়ান অব্রুর সামনে এগিয়ে এসে শান্ত অথচ কঠিন কণ্ঠে বললেন, সবাই হাত ওপরে তুলল। কোনো ভুল হলে পরিস্থিতি খারাপ হবে, বলে দিলাম। সবকটাকে এখানে গুলি করে শুইয়ে দিয়ে যাব। আহিয়ানের রাশভারী ধমকানিতে চারপাশে মুহূর্তে নীরবতা নেমে এলো যেন।
পদ্মার চর এখন আর আগের মতো নেই। সেই ভোরের নীরবতাটুকু এখন বদলে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে। আকাশটা এতক্ষণে পুরোপুরি আলোকিত হয়ে উঠেছে। নতুন দিনের সঙ্গে সঙ্গে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের। আহিয়ানের দলের বাকি সদস্যরা এদের ধরে বেঁধে নিজেদের গাড়িতে নিয়ে তুলল। আহিয়ান এবার ক্যাপ্টেন জায়ানকে বলল, ট্যাগ সেনা নিবাসে নেওয়ার ব্যবস্থা কর। স্যার ডেকেছেন আমাকে, ওনার সাথে দেখা করতে যেতে হবে। আমি চলে যাচ্ছি। ক্যাপ্টেন জায়ান মেজর আহিয়ানকে সম্মান প্রদর্শন করে বিদায় জানালো। আহিয়ান একটা জিপ গাড়িতে সবার আগে আগে রওনা হলো রাজশাহী সেনানিবাসে যাওয়ার জন্য। মাশরিফা সকালে উঠে আহিয়ানের ঘরে রোদেলাকে ডাকতে গিয়েছিল, কিন্তু দরজার শব্দ করার আগেই তিনি দেখল দরজা খোলা। মাশরিফা রোদেলাকে ডাক দিতেই রোদেলা নিজের গায়ে থাকা বিয়ের শাড়িটা কোনো রকম খুলে যাওয়া থেকে আটকিয়ে দরজা মেলে দিল। রোদেলা অভ্যাসবত মাশরিফকে দেখামাত্র সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। মাশরিফা প্রথমেই সালাম নিয়ে রোদাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ল। রোদেলা কাচুমুচু করে নিজের শাড়িটা সামলে তার নতুন শাশুড়ির পিছু পিছু আসতে লাগলো। মাশরিফা পুরো রুমটায় চোখ বুলিয়ে থেমে যেতেই রোদেলা অসুস্থতায় শাশুড়ি পিঠের সাথে ধাক্কা খেল। রোদেলার কপাল মাশরিফার পিঠে গিয়ে লেগেছে। মাশরিফা উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চি হবে। মহিলার গায়ের রং ধবধবে ফর্সা, দেখতে একদম আধুনিক গোছের মহিলা। চেহারা তার সবসময় আত্মবিশ্বাসের ফুটে থাকে। গম্ভীরমুখী স্বভাবের হলেও তিনি শিক্ষার্থীদের বেশ স্নেহ করে। রোদেলার মনে হয় আহিয়ান তার মায়ের হুবহু ফটোকপি। এই লম্বা চওড়া মহিলার কাছে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার রোদেলার একটা চুনোপুটি বটে। রোদেলা কপাল চেয়ে একটু দূরে সরে গিয়ে আস্তে করে বলল, সরি ম্যাম। আসলে মাশরিফা আবারও রোদেলার ম্যাম সম্বোধনে বেশ বিরক্ত হলো। সে রোদেলাকে আর কথা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিল। রোদেলা অর্ধেক খুলে যাওয়ার শাড়ির দিকে তাকিয়ে তিনি গম্ভীর হয়ে বললেন, ম্যাম, ডাক শোনার জন্য নিশ্চয়। ঘটা করে তোমাকে আমার ছেলে বউ করিনি। এই বাড়ি শেষ। এরপর যেন ম্যাম ডাক না শুনি। হয় মম নয়তো মা ডাকতে পারো। রোদেলা তার শাশুড়ির কথায় তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো। মাশরিফার মায়া মাখা অথচ গম্ভীর মুখখানায় তাকিয়ে রোদেলা সামনে নাড়ল কেবল। সামনে মানে সে বুঝেছে। মাশরিফা এবার রোদেলাকে উদ্দেশ্য করে বলল, আহিয়ান কালই এ ঘরে ফিরেনি। রোদেলা আহিয়ানের নাম শুনে আবার মাথা তুলে তাকালো তার শাশুড়ির দিকে। রোদেলার চোখে ভেসে উঠল গতকালের ঘটনা। আহিয়ানের চোখের কঠিন হুমকি মিশ্রিত চাহনিগুলো, বিয়ে করবে না বলে কি কি করেছিলি, সব একে একে ভেসে উঠল রোদেলার চোখে। রোদেলা জড়তায় নিজের খোলা শাড়িটা একটা অংশ শক্ত করে মুঠো করে ধরল। গতকাল আহিয়ানের সাথে রোদেলার বিয়ের পর তাদের আর সামনাসামনি দেখা হয়নি। রোদেলা এবার মাথা নিচু করে দুই পাশে মাথা নাড়িয়ে বলল, উনি আসেনি মা। রোদেলার কথায় মাশরিফার গম্ভীর মুখশ্রীটার সাথে সাথে চিন্তিত হয়ে পড়ল। অথচ মা সম্বোধনটা শুনে কোথাও যেন তিনি খুব শান্তি পেল। মাশরিফা রোদেলাকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার কাপড় লতিফাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রোদেলা মাশরিফার কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়াতেই মাশরিফা বেরিয়ে গেল। তারপর তিনি লতিফাকে নিয়ে 4 সেট নতুন 3 পিস আর একটা জলপাই রঙা শাড়ি পাঠালো উপরে। রোদেলা সবুজ রঙা একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো
গোসল করতে। রোদেলাকে মাশরিফা গতকাল আহিয়ান বাসা থেকে চলে যাবার পর আহিয়ানের রুমে দিয়ে এসেছিল। ছেলে যে বাড়ি ছেড়ে সেনানিবাসে চলে গিয়েছে এটা সে সকালে জেনেছে। সে ভেবেছিল আহিয়ান হয়তো বাইরে গিয়েছে। মাশরিফা অযথা বাড়ির মাথায় তুলবে দেখে মিস্টার জাবির আহমেদ তাকে গতকাল কিছুই জানায়নি। মাশরিফা গতকাল ছেলের কথা জিজ্ঞেস করল। জাবির বলেছিল, তোমার ছেলে বাইরে গিয়েছে, চলে আসবে রাতেই, চিন্তা করো না। স্বামীর কথা মাশরিফা তখন বিশ্বাস করে নিয়েছে। ভেবেছিল হয়তো ছেলেটা তার ওপর রাগ করে কোথাও গিয়েছে, আবার রাতে ফিরে আসবে। কিন্তু সকালে সত্যি কথাটা শোনার পর তার খুব খারাপ লাগছে। তার ছেলে এভাবে হুট করেই তাকে না জানিয়ে ক্যাম্পে চলে যাবে। বিষয়টা সে ভাবতে পারেনি। এখন তার মনে হচ্ছে সে তার ছেলের সাথে এই বিয়েটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। ছেলেটাকে আর কয়টা দিন সময় দিলেই বোধহয় ভালো হতো। রোদেলা লিভিং রুমে সবার সামনে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তার সামনে বসে আছে আহিয়ানের বড় দুই বোন আর আহিয়ানের নানি আফিয়া খানম। তাদের থেকে একটু দূরে বসে আছে আহিয়ানের দুই দুলাভাই। আহিয়ানের বড় বোন আনবেশা আহিয়ানের চেয়ে 3 বছরের বড়। তার এক মেয়ে এক ছেলে। ছেলের নাম আনজান চৌধুরী অন্ত। ছেলেটা ক্লাস 5-এ পড়ে। মেয়েটার নাম অনন্যা চৌধুরী। মেয়েটার বয়স 6 বছর। মেয়েটা ক্লাস 1-এ পড়ে। অবন্তী আহিয়ানের চেয়ে 1 বছরের বড়। অবন্তী এক ছেলে, বয়স 3 বছর। ছেলের নাম জাফিন আরশাদ জয়। বাচ্চা তিনটা ও তাদের নতুন মামিকে চোখ বড় বড় করে দেখছে। আনবেশা আর অবন্তী মায়ের সাথে রাগ দেখাবে বলে আসলেও তাদের সেই সাহসে কুলায়নি। প্রথমত তাদের 3 ভাই বোনের কেউই কখনো তাদের মায়ের মুখের উপর কথা বলেনি। তার উপর রোদেলাকে দেখে তাদের রাগ এমনিতেই গলে পানি হয়ে গিয়েছে। রোদেলার সুন্দর চিগন্ত মুখশ্রীতে বিরাজমান মায়া তাদের অন্তরাকে জুড়িয়ে দিয়েছে। মাশরিফা মেয়েটার পরিস্থিতির কথা সবাইকে বুঝিয়ে বলেছে। মাশরিফার মা আফিয়া খানম বেশ বুদ্ধিমতী মহিলা। তিনিও পরিস্থিতি বুঝে নাতনিদের সব বুঝিয়ে বলেছে। আফিয়ান নাত বউকে বেশ পছন্দ হয়েছে। আহিয়ানের বড় দুলাভাই আয়মান চৌধুরী নিজের স্ত্রী বুঝিয়েছে অবন্তীর স্বামী জুনায়েদ আরশাদের তো ছোট শালার বউকে বেশ পছন্দ হয়েছে। সে বারবার তার বউকে বলে যাচ্ছে, তোমার ভাইয়ের ভাগ্য ভালো, বুড়ো বয়সে এমন কচি সুন্দরী বউ পেয়েছে। আর তোমরা রেগে আছো তোমার ভাইয়ের সাত কপালে ভাগ্য যে এমন বউ পেয়েছে। আহিয়ানের বড় দুলাভাইও সম্মতি জানিয়ে বলল, ভুল ভুল বললি জুনায়েদ। মেজর জেনারেল রাফতান রশিদের অফিস কার্যালয়ের কক্ষে প্রবেশের সময় আহিয়ানের সাথে মেজর সায়ন শিবলির দেখা হয়। শিবলি মেজর আহিয়ান অব্রিকে দেখে পাশ কাটিয়ে তির্যক বিদ্রূপমাখা হাসি ছুড়ে বেরিয়ে যায়। আহিয়ান তা দেখেও না দেখার মতো মেজর জেনারেল কক্ষে হাজির হয়। আহিয়ান প্রথমেই সম্মান প্রদর্শন করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকল। আহিয়ানের মুখভর্তি গম্ভীর। তার মুখ দেখে কিছু আন্দাজ করার উপায় নেই। আহিয়ান এবার রাশভারী আওয়াজে মুখ খুলল, আমাকে ডেকে পাঠিয়েছিলেন স্যার, কোনো জরুরি বিষয় কি? মেজর জেনারেল রাফতান রশিদ আহিয়ানের কথায় এবার কিছুটা গম্ভীর হয়ে মুখ খুললেন। আমি ভাবতে পারিনি তোমার মন মানসিকতা এতটা নিচু। তুমি একটা কিশোরী মেয়েকে বিয়ে করে নিলে। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি কি তা জানতে পারো?
তবে কেন একজন আর্মি মেজর হয়েও এত বড় একটা অন্যায় করে বসলে? আমি তো আমার মেয়ে রামিসাকে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, আর আর তুমি তা প্রত্যাখ্যান করে একটা ছোট মেয়েকে বিয়ে করে নিলে। কি যোগ্যতা আছে ওর? রামিসা ওর চেয়ে তোমার জন্য হাজার গুণ উপযুক্ত ছিল। আহিয়ান তার স্যার মেজর জেনারেল কথায় মাথা নিচু করে নিল। সরি, সরি স্যার, ইট ইজ অল মাই ফল্ট, বাট আমাকে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তাছাড়া লেফটেন্যান্ট রামেশা রাশিদের সাথে আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না। আমি মূলত এসব বিয়ে নামক ঝামেলায় কখনো জড়াইতেই চাইনি। তবে পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আশা করি কাজে, রক্তের ক্ষেত্রে, আমার পার্সোনাল লাইফ টেনে আমার কর্তব্য, আমার নিষ্ঠাকে আঙুল তুলবেন না। রাপ্তান রশিদ বরাবরই আহিয়ানকে বিশেষ স্নেহ করতেন তার কর্তব্যপরায়ণ আর নিষ্ঠা দেখে। আহিয়ানের মতো এরকম তীক্ষ্ণ কৌশলের অধিকারী আর্মি জেনারেলরাই তো দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। রাপ্তান চেয়েছিল আহিয়ানকে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাতা বানাতে। তবে আহিয়ান বিয়ে নামক বিষয়টার ওপর বিষণ্ণতা থেকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এখন আহিয়ানের বিয়ের খবর শুনে তিনি এই কারণেই আরও বেশি এই ছুটেছে। মেজর সায়ান শিবলি মেজর আহিয়ান অব্রিকে সবসময় নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছে। তবে আহিয়ান সর্বদাই প্রমাণ করে এসেছে আহিয়ান তার চাইতে কয়েক ধাপ এগিয়ে। তার তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলের কাছে সায়ান শিবলি যেন ছোট বাচ্চা। এই প্রতিদ্বন্দ্বিতার রেস এখন থেকে শুরু হয়নি, কলেজ সময় থেকে শুরু হয়েছিল। ভাবতেও অবাক লাগে এই দুজনে এক সময় গলায় গলায় বন্ধুত্ব ছিল। তাছাড়া তাদের মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান। সায়ান শিবলির বাবা আহিয়ানের বাবার আপন বড় ভাই। এক সময়কার গলায় গলায় থাকা বন্ধুত্বটা বর্তমানে পিষে পড়া শত্রুতায় রূপ নিয়েছে। সেই শত্রুতার রেশ থেকেই শিবলি মেজর জেনারেশন কানে আহিয়ানের বিয়ের খবরটি তুলে দিয়ে গিয়েছে। আর কেউ না জানো কিভাবে যেন শিবলি আহিয়ানের সব খবর সবার আগে আগে জেনে যায়, আর তা দিয়ে আহিয়ানের অনিষ্ট করতে সবসময় তৎপর হয়ে থাকে। মেজর জেনারেল এবার রাশভারী স্বরে রাগে পারদে ডুবে এক কঠিন বাণী আওড়ালেন। বাল্যবিবাহ করার অপরাধে তোমাকে চাকরি থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। মেজর আহিয়ান অব্রু উক্ত কথাটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার আশা ছিল, আর যাই হোক স্যার, তার সাথে এমনটা করবেন না। অতিরিক্ত রাগে আহিয়ানের চোখ লাল বর্ণ ধারণ করেছে। হাতের শিরা উপশিরা ফুলে কেঁপে উঠে ডাবল আকার ধারণ করেছে। আহিয়ান নিজের রাগ কন্ট্রোল করতে হাত মুষ্টিবদ্ধ করে নিল। তারপর কোনো দিকে না তাকিয়ে ধপধপ পায়ে বেরিয়ে গেল মেজর জেনারেল এর অফিস কার্যালয় থেকে। পিছনে রেখে গেল এক অবিশ্বাস্য চোখের দৃষ্টিতে। সেই সাথে রেখে গিয়েছে তৃপ্ত এক সত্তাকে, যে আহিয়ানের সাসপেন্ড হওয়ার খবর শুনে সময় চেয়ে বেশি খুশি হয়েছে। আহিয়ান বাইরে বেরিয়ে নিজের জিপ গাড়িতে উঠে বসল। পিছনে তার দলের সবাই কত টাকাটাকি করলো তাও সে কানেও তুলল না। আহিয়ান তাড়াতাড়ি জিপ চালিয়ে রাজশাহী সেনানিবাস ত্যাগ করতে লাগলো। আর সেই সাথে তার রাগের পারদ তরতর করে বাড়তে থাকলো বিষয় করে রেখে আসা মেয়েটির ওপর, বিয়ে করে রেখে আসা মেয়েটির ওপর। আহিয়ান তার নিজের বাসায় ফিরবে না বলেও রাত 2টায় বাসায় ফিরল। তখন পুরো বাড়ির সবাই ঘুরে
ঘুমে বিভোর। তার কাছে বাড়ি একসাথ চাবি আছে। প্রায়শই এভাবে রাত বিরাতে আয়ানের বাড়িতে ফেরা হয়ে থাকে। তাই সে নিজের সাথে আগে থেকে এক্সট্রা চাবি রাখে। আরিয়ান বাসায় ফিরে কাউকে না জানিয়ে সোজা উপরে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আরিয়ান নিজের রুমের দরজা সব ঘড়ি ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল। আরিয়ান রুমে প্রবেশ করে অন্ধকারের মাঝে টেবিল ল্যাম্প থেকে আসা অল্প আলোতে দেখতে পায় কেউ তার বিছানাটা দখল করে কাছুমাছু হয়ে শুয়ে আছে। আরিয়ান দৃশ্যটি দেখে ভ্রু কুঁচকে নিল। তারপর অন্ধকার হাতরে সুইচ টিপে লাইট অফ করতেই এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য তার চোখে পড়ল। রোদেলা জলপাই রঙা শাড়ি পরে ঘুমিয়ে আছে। মেয়েটার মুখশ্রী উপর খুলে রাখা অবাধ্য চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। শাড়িটা আঁচল বুকের কাছ থেকে সরে আছে অনেকখানি। রোদেলার মৃশং ফর্সা পেটের একটু অংশ বেরিয়ে আছে, যেটি আরিয়ানের চোখ এড়াল না। মেয়েটা কেমন যেন গুটিসুটি মেরে শুয়ে আছে। আরিয়ানের আর সহ্য হলো না। বিয়ে হতে না হতেই এই মেয়ে তার জীবনের সব কেড়ে নিতে লেগেছে যেন। আরিয়ান রাগের জল চেপে চেপে হাত মুষ্টিবদ্ধ করে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর কোনো রকম পর্ব সতর্কতা ছাড়াই রোদেলার এক হাত ধরে টান দিয়ে রোদেলাকে কাঁচা ঘুম থেকে বিছানায় বসিয়ে দিল। আইসক্রিম আক্রমণে আর কাঁচা ঘুম হঠাৎ ভেঙে যায়। রোদেলা ছটফট করে চিৎকার দিয়ে বলল, কে কে? রোদেলার চোখে পানি কিচকিচ করছে। দেখেই মনে হচ্ছে মেয়েটা এখনই কেঁদে দেবে। আরিয়ানের এসব আর সহ্য হলো না। সে রোদেলাকে এবার এক ঝটকায় বিছানা থেকে টান দিয়ে ফ্লোরে দাঁড় করিয়ে দিল। রোদেলা নিজেকে ধাস্ত করে জোরে শ্বাস টেনে নিল। তারপর রোদেলা আরিয়ানকে দেখে আরো ছিটকে কয়েক কদম পিছিয়ে গেল। রোদেলার চোখে চিকচিক করা পানিটা এখন শুভ্র কপল কপল বেয়ে গড়িয়ে পড়ছে। রোদেলা তার চিকন আঙ্গুলে চোখের পানি মুছে আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ানের রাগী লাল চোখগুলো দেখে ভয়ে জমে গিয়ে মাথা নামিয়ে নিল। আরিয়ান বিষয়টা আরো চোখে দেখে নিয়ে রাজভারী আওয়াজে মুখ খুলল, এই মেয়ে তুমি আমার রুমে কি করছিলে? আর আমার বেডে ঘুমিয়েছিলে কেন? রোদেলা আহিয়ানকে ভীষণ ভয় পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। তাই আহিয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে লজ্জা, ভয় আর জড়তায় ফ্লোরে পায়ের বুড়ো আঙুল দিয়ে ঘষছে। রোদেলাকে নিজের প্রশ্নের উত্তর দিতে না দেখে আহিয়ান এবার আরো রেগে গেল। আহিয়ান দ্রুত পায়ে হেঁটে এসে খপ করে রোদেলার একটা হাত শক্ত করে ধরে নিল। তারপর গমগমে স্বরে বলল, বউয়ের অধিকার খাটিয়ে আমার রুমে আসা হয়েছে বুঝি? এখন তোমার এইটুকু শরীরে আমি যদি স্বামীর অধিকার খাটিয়ে দেখিয়ে দেই, তখন তখন কি করবে মেয়ে? রোদেলা আহিয়ানের কথাগুলো আর নিতে পারছিল না। নিজেকে এতটা অসম্মানিত হতে হবে কখনো ভাবেনি সে। রোদেলার বুকে যেন ঝড় উঠেছে। রোদেলা সাহস করে আয়ানের হাতের মুঠোয় রাখা নিজের হাতটা মুচড়িয়ে উঠতেই আয়ান কড়া থেকে চোখ রাঙিয়ে এক ঝাড়া মেরে রোদেলার হাতটা ছেড়ে দিল। তারপর তারপর রোদেলার কাছ থেকে কিছুটা দূরত্বে সরে গিয়ে বলল, যাও, এখনই বেরিয়ে যাও ওই রুম থেকে। আর কখনো আসবে না এখানে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পর্ব খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব। চলবে। ধন্যবাদ গল্পটি পড়া ও শোনার জন্য ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
সবাই মতামত জানাবেন, কেমন হয়েছে সবাই রেসপন্স করবেন।